There's not to reason why, there's but to do and die. সারা বছর যারা চরম প্রতিকূলতার মধ্যে সীমান্তে সজাগ থাকে, যারা প্রতিদিন ওই ডু অর ডাইয়ের সূক্ষ্ম এবং বিপজ্জনক বিভাজন রেখাটার ওপর দাঁড়িয়ে আমাদের পাহারা দেন, যাতে আমরা নরম বিছানায় লেপের আদরে নিশ্চিন্তে ঘুমোতে পারি, সেই মানুষগুলোর কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। কিন্তু তাদেরই কেউ যদি বলেন যে তারা ন্যূনতম খাবারটুকু ঠিকমতো পান না, আমরা উদ্বিগ্ন হই, বেদনাহত হই, সেটাই স্বাভাবিক। এই অভিযোগই আনছেন জম্মুর পুঞ্চে মোতায়েন বিএসএফের এক জওয়ান তেজ বাহাদুর যাদব। দেশ জুড়ে তোলপাড় ফেলা যে ভিডিওটি তিনি ইন্টারনেটে পোস্ট করেছেন, সেখানে তার অভিযোগ দিনের পর দিন ধরে তাদের খাবার বলতে পোড়া রুটি আর জলের মতো ডাল, যা মুখে তোলা যায় না। আর বিএসএফের একদল অফিসার নাকি তাদের প্রাপ্য খাবারের একটা অংশ বাজারে বিক্রি করে দিচ্ছেন। দেশের অন্যতম বৃহৎ সশস্ত্র বাহিনীতে এই অত্যন্ত গুরুতর অভিযোগ, কোনো সন্দেহ নেই। দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আলোচনার শুরুতেই দেখব ঠিক কি অভিযোগ করেছেন ওই বিএসএফ জওয়ান। सिर्फ हल्दी हल्दी दाल में और कुछ नहीं, ना प्याज ना लहसुन, ना कम से कम जीरे का ही तड़का मार दिया कर गुरु। ये दाल में जीरा भी नहीं है, प्याज भी नहीं, लहसुन भी नहीं, कुछ नहीं है, बस वो वैसे ही मरवाओगे तो। মুহূর্তের মধ্যে ওপার থেকে ছুটে আসা শত্রুর গুলি এফোর ওফোর করে দিতে পারে দেহ, কনকনে ঠান্ডা জমিয়ে দিতে পারে হাত পা। যাদের ভরসায় আপনি আমি লেপমুড়ি দিয়ে ঘুমোই, তাদের নাকি চরম প্রতিকূল অবস্থার মধ্যে এমন খাবার খেয়ে দিন গুজরান করতে হয়। এই খাবার মুখে তোলা তো দূরের কথা, জলের মতো ডাল আর পোড়া রুটি দেখে খিদে চলে যাওয়ার জোগাড়। এক বিএসএফ জওয়ানের পোস্ট করা এই ভিডিওই কাশ্মীর সীমান্ত থেকে দিল্লি, বিএসএফ এর সদর দপ্তর থেকে সরকার, সবার কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার রিপোর্ট চেয়েছেন। বিএসএফ এর পদস্থ অফিসার তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। এই বিএসএফ জওয়ানের নাম তেজ বাহাদুর। তার অভিযোগ, কনকনে ঠান্ডায় ঘন্টার পর ঘন্টা ডিউটি করার পরও নাকি তাদের যে খাবার দেওয়া হয় তা মুখে তোলা যায় না। मैं अभी सुबह का आपको नाश्ता दिखाता हूँ। ये जले हुए पराठे सिर्फ और चाय का गिलास, और कुछ नहीं, ना अचार, ना जाम, ना बटर, कुछ नहीं। বিএসএফ জওয়ান তেজ বাহাদুরের ভিডিও মেনুতে এবার রয়েছে ডাল। अभी मैं आपको दिखाता हूँ बीएसएफ की, ये देखो दाल, सिर्फ हल्दी नमक और कुछ नहीं इसके सिवाय। 10 घंटा ड्यूटी जवान करने के बाद ये दाल, ना इसमें प्याज है, ना लहसुन, अदरक नहीं, कंटिन्यू 10 दिन से यही दाल और ये रोटियां देखिए आप। ये শুধু নুন আর হলুদ, এই বিস্বাদ ডাল খেয়েই নাকি দেশ পাহারা দিয়ে চলেছেন বিএসএফ জওয়ানরা। अब आप ही बताइए, यह खाना खा के क्या एक बीएसएफ का जवान 10 घंटे ड्यूटी कर सकता है? এরপরই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর। तभी ये अधिकारी सब सामान बाजार में बिक्री कर देते हैं, ये खाना खाने के लिए मिलता है। मैं तेज बहादुर 29 बीएसएफ से ये बयान दे रहा हूँ कि आज के जवान में जवानों की क्या हालात है, कैसा खाना मिल रहा है, आप देख रहे हैं। কি ধরনের খাবার খেয়ে ডিউটি করতে হয় ভিডিওতে তা দেখানোর পর এবার কি ধরনের পরিবেশে ডিউটি করতে হয় তারও বিস্তারিত বর্ণনা দিয়েছেন জওয়ান তেজ বাহাদুর। हम लोग सुबह 6 बजे से शाम को इस बर्फ के अंदर 5 बजे तक कंटिन्यू 11 घंटे ड्यूटी, वो भी स्टैंडिंग खड़े होकर होते हैं। कितना भी बर्फ हो, कितना भी बारिश हो, तूफान हो, यही हालातों में हम ड्यूटी कर रहे हैं। पीछे का दृश्य शायद आप लोग देख रहे हों, फोटो में शायद आपको बहुत अच्छे लग रहे होंगे, लेकिन हमारी क्या सिचुएशन है, ना कोई मिनिस्टर सुनता है। বিএসএফ জওয়ানের এই ভিডিও ভাইরাল হওয়ার পরই দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে, তদন্ত শুরু হয়েছে। বিএসএফ জওয়ান তেজ বাহাদুর এখনো নিজের অবস্থানেই অনড় রয়েছেন, বলছেন তিনি যা দেখিয়েছেন সেটা সত্যি। बिल्कुल मैंने जीरो ग्राउंड से दिखाया है, जो सच्चाई था आपके सामने ग्राउंड में दिखाया है, जो हकीकत था वही मैंने दिखाया है। वीडियो जो मेरे पास मेरे को मिला है खाना, वही मैंने आपको ग्राउंड में दिखाया है। তেজ বাহাদুরের দাবি, বারবার অভিযোগ জানিয়েও লাভ না হওয়ায় বাধ্য হয়ে তিনি ভিডিও আপলোড করেছেন। जी, जिस जगह में मैं हूँ वहाँ की जो कंडीशन है, वहाँ के जो प्रेजेंट कमांडर है, मैंने उनको इन्फॉर्म किया, 3 बार किया, 4 बार किया। जब नहीं कोई एक्शन हो रहा है, क्या तो सच्चाई दिखाना गलत है क्या, आप बताइए। मैंने अपने देश के नागरिकों को सच्चाई दिखाया है, तो वो तो मैं तो गलत नहीं समझता उसको। সীমান্তে শত্রুর গুলির অভাব নেই, কিন্তু স্বাস্থ্যকর খাবারের কি এতটাই অভাব? প্রাণ দিয়ে যারা দেশ রক্ষা করে চলেছেন তাদের কি এটাই প্রাপ্য? বিএসএফ জওয়ানের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, আমি স্বরাষ্ট্র সচিবকে বলেছি অবিলম্বে বিএসএফ এর থেকে রিপোর্ট নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
বিএসএফও তদন্ত শুরু করে দিয়েছে। কিন্তু সত্যি কি পোড়া রুটি আর বিস্বাদ ডাল খেয়ে দিনের পর দিন দেশ রক্ষা সম্ভব? যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে তার দায় নেবে কে? এবিপি আনন্দ। বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রকে দিয়ে শুরু করব। সমীর দা, শুরুতেই লেটস এগ্রি অন দিস যে হ্যাঁ সত্যি সোশ্যাল মিডিয়ায় একটা ফুটেজ এইভাবে পোস্ট করা, বিশেষ করে আপনারা বলবেন যে ডিসিপ্লিন ফোর্সের একজন জওয়ানের পক্ষে, তাতে হয়তো নীতিরীতি কিছু লঙ্ঘিত হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। বিএসএফ এর সমস্ত বড় কর্তারা, আইজি, ডিআইজি, তারা আজকে বলছেন ওই জওয়ান, ওই তেজ বাহাদুর যাদব, তার ট্র্যাক রেকর্ড ভালো নয়, সে এর আগে এই করেছে। আমার প্রশ্ন, গোটা দেশের 130 কোটি জনগণ শুধু এইটা জানতে চায় যে জওয়ানদের কি সত্যি পোড়া রুটি খেতে হয়, সত্যি ওই হলুদ তরল যাকে ডাল বলে দাবি করা হচ্ছে সেইটা খেতে হয়? মানে আমি বলছি, কে অভিযোগ করেছে, ফুটেজ সে আপলোড করা উচিত হয়েছে কিনা, এই তো পরের প্রশ্ন। সে যে সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছে সেটা কি সত্যি না নির্জলা মিথ্যে? যে দেশের সংসদে রাজনীতিবিদরা 50 টাকায় মাটন বিরিয়ানি খান, সে দেশের ওই ঠান্ডায় বরফের মধ্যে দাঁড়িয়ে একজন জওয়ানকে সত্যি সত্যি এই তার খাদ্য তালিকা, এইটা জানতে চাই। না, প্রথম কথা হচ্ছে যে এটা খাদ্য তালিকা নয়, কারণ বিএসএফের যে রাশন এটা দুভাবে দেওয়া হয়। যখন তারা ইন্টারন্যাশনাল বর্ডারে থাকে, যেখানে বিএসএফ ইন্ডিপেন্ডেন্ট, সেখানে যে ওদের রাশন অ্যালাউন্সটা, সেটা একটা মেস কমিটি থাকে, তারা গিয়ে কিনে নিয়ে আসে, এবং একটা থাকে তোমার মেনু চার্ট থাকে এই অনুসারে। এবং এই বিএসএফ যে মেস কমিটি, সেখানে কিন্তু ওই হাওলদার, মেসের যে সিনিয়র কুক এবং একজন কনস্টেবলকে নিয়ে কমিটি হয়, যারা ওটায় খাবে আর কি। কারণ এসওদের সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এএসআই তাদের আলাদা মেস। ঠিক। সমিত, আপনি লক্ষ্য করবেন যে এই যে জওয়ান ফুটেজটা পোস্ট করছে, সে কিন্তু পাশাপাশি একটা দুর্নীতির ছবিও তুলে ধরছে। আমি বলে নিচ্ছি, সেটা সম্ভব না, আমি বলিনি। এখন যেখানে বিএসএফ এর মেস কমিটি যেখানে বাজারে যায়, সেখানে একটা পসিবিলিটি থাকতে পারে, কারণ সেখানে ডাইরেক্ট লেনদেন হচ্ছে ইয়ের সঙ্গে বা মার্কেটের সঙ্গে। কেউ ফ্রেশ কিনতে যাচ্ছে, সেখানে তোমার ফ্রেশ কিংবা মিট অন হুক, যেটা আমরা মাটন হোক, চিকেন হোক, সেখানে একটা সম্ভাবনা রয়েছে বাকি জিনিসের, কারণ সেটা ওপেন মার্কেট থেকে কিনছে। আগে যেমন এফসিআই ছিল, এখন আর সেটা নেই। কিন্তু এই এটা হচ্ছে কিন্তু তোমার, এটাকে বলা এডব্লিউএস, অ্যানুয়াল উইন্টার স্টকিং। ছেলেটা যেখানে রয়েছে সেটা অ্যারাউন্ড 6 to 7,000 ফিট হাইট। এটা হচ্ছে মান্ডি মন্দির এলাকা, পুঞ্চে যখন আমরা যাবো রদৌরি থেকে, ডান দিকের পুঞ্চ, বাঁ দিকে চলে গেলে, এবং যেখানে অরিজিনাল পুরা অমরনাথের মন্দির রয়েছে। বিকজ আই হ্যাভ বিন ইন দ্যাট এন্টায়ার এরিয়া, সেই জায়গাটা আমি মানে আই ক্যান সি ভিভিডলি। আমি বলিনি, 1 তারিখ থেকে আর্মি রাশন শুরু হয়ে গেছে ওখানে। বেশ, কারণ আমরা যখন আর্মি অপারেশনাল কন্ট্রোলে থাকি, উইন্টার স্টকিং আমরা করে নিই, কারণ ওই আর্মি সাপ্লাই আসে, এবং 1 তারিখ থেকে সেখানে অ্যানুয়াল উইন্টার। যেটা বললো যে জ্যাম, বাটার, এগুলো নরমালি হাই অল্টিতে পাওয়া যায়, এবং তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটসও পাওয়া যায়। আপনি তো বলছেন যে স্বাভাবিক পুষ্টিকর খাবার, যেটা মানে অফিসিয়ালি তাদের অ্যালট করা হয় এবং তাদের পাওয়ার কথা। আমি আবার আমার বেসিক প্রশ্নে আসছি, যে ছবি তুলে ধরেছেন এই জওয়ান, সেটা সত্যি না মিথ্যে? না, এটা আমি কনকক্টেড বলছেন না, সত্যতা মিথ্যতা সেটা তখন হবে যখন ইনভেস্টিগেশন শেষ হবে। অলরেডি সিক্রেট ইনকোয়ারি শুরু হয়ে গেছে, হেডেড বাই এ ডিআইজি। না, সেখানে তো আমি বলছি আপনাকে, আমি কোনো প্রতিষ্ঠানকে আমি ছোট করতে চাই না। বিএসএফ 3 দিন সময় চেয়েছিল। সৌভাগ্য আমাদের যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব নিশ্চয়ই মন্ত্রীর সঙ্গে কথা বলেই তিনি বলেছেন আগামীকালের মধ্যে রিপোর্ট দিতে হবে। একদম ঠিক কথা। আমি বলছি যে সামান্যতম যদি ওর মধ্যে সত্যতা থাকে অভিযোগের, তাহলে যারা সেই অ্যাকিউজড হবে তাদের বিরুদ্ধে ল অফ দ্য ল্যান্ড এবং বিএসএফ অ্যাক্টও রয়েছে, তাদের বিরুদ্ধে সাজা নিতে যেন কেউ দ্বিধা না করে। সিমিলারলি যদি এটা খালি মেলাইন করার জন্য, না, সে তো অবশ্যই, আমি বলিনি সাজা হোক, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমার কথা হচ্ছে যে যদি কেউ করে থাকে অসৎ উপায়, এবং কারণ আমাদের প্রথম দিনই শেখানো হয় রাশন, ইউনিফর্ম, লিভ, স্যালারি, যে জওয়ানের এটা তোমরা যেন কোনো দিন
কম্প্রোমাইজ করো না। ফাইন, ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। আপনি বহু সেনাবাহিনীতে যখন ছিলেন, এই কয়েক মাস আগেও ছিলেন, আপনি বহু এই দুর্গম এলাকায় আপনার ডিউটি পড়েছে। আমি একেবারে উড়িয়ে দিতে পারছি না শুধু এই কারণে, আপনার স্মরণে থাকবে 2008 সালে রেশন কেলেঙ্কারি সিএজি রিপোর্টে ফাঁস হয়েছিল। সেখানে অত্যন্ত দেখা গেছিল কি নিম্নমানের চাল, ডাল, দুধ, ডিম এগুলো কেনা হয়েছিল। অর্থাৎ এটা ভূভারতে কেউ শোনেনি, এর আগে প্রমাণিত হয়নি, এরকম কোনো অভিযোগ নয়। কতটা যত্নশীল আমরা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, যে ইনফ্রাস্ট্রাকচারের ওপর ভরসা করে এই এতজন সেনা জওয়ান প্রতি মুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে এই হাই অল্টিটিউডে কাজ করছেন? প্রথম কথা দেখুন, যখন কি কথায় আছে যা রটে কিছু তো বটে, তো এই পার্টিকুলার কেসটা নিয়ে আমি কথা বলবো না, বাট এরকম কেস আমি দেখেছি যেখানে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিটা অতি নিম্ন স্তরের দুর্নীতি, যেখানে মানুষেরা জিনিসগুলো বিক্রি করেছে বাজারে বা বাড়ি নিয়ে গেছে এবং জওয়ানদের দেয়নি। এবং সেই দুর্নীতির নানান রকম ফিডব্যাক চ্যানেলস থাকে, আর্মিতে বলুন, বিএসএফ এ বলুন, যে উপরের স্তরের অফিসার তার উপরের স্তরের, এবং সৈনিক সম্মেলন হয়, আবার সবার কাছে একটা বাক্স থাকে, সব বড় বড় অফিসারদের কাছে অ্যানোনিমাস লেটার লিখতে পারে লোকে। এই সো দুর্নীতি নিশ্চয়ই হয়েছে, কারণ এইরকম খাওয়ার কথা না আজকের শতাব্দীতে দাঁড়িয়ে কোনো মানুষেরই, সে বিএসএফ এর হোক, আর্মির হোক বা সাধারণ মানুষই হোক, সেটা তো। এবং বলছে একদিনের বিচ্ছিন্ন ঘটনা না, তার দাবি যে 10 দিন ধরে খেতে হবে। এবং কি এই দুর্নীতিটা আমার মনে হয় যে আউটপোস্টটা ছিল, সেই আউটপোস্টের কিছু লোয়ার স্তরের লোকেরা এই দুর্নীতিটা করেছে, এবং উনি সেটা সুযোগ গ্রহণ করেছেন না, উনি সত্যি চান যে এটা সলভ হয়, কারণ এটা যদি সলভই করতে চান আরো অনেক চ্যানেলস আছে সলভ করার জন্য হয়েছে। এই যে আপনি বললেন যে দুর্নীতি, যারা এই ডিপার্টমেন্টগুলোতে থাকে, যারা এই রেশন ডিস্ট্রিবিউট করে, তারা বছরের পর বছর এগুলো করতে থাকে, করতে করতে একটা সময় কি হয়, তারা একটুখানি করাপ্ট হয়ে যায় এবং তখন একটু জওয়ানদের ডিপ্রাইভ করে। কিন্তু যেটা উনি বলছিলেন, আমাদের শেখানো হয় কি আর্মি মার্চেস ইন ইটস স্টমাক। একটা যে কোনো জায়গাতে আমরা ওই খাবার, সে জেনারেল হোক, সেনাধ্যক্ষ হোক, তিনিও তার ড্রাইভারকে জিজ্ঞেস করেন খাবার খেয়েছো, এই যে কথাটা, এটা কিন্তু ট্র্যাডিশন, এবং খাবারের কম্প্রোমাইজটা কেউ নিতে পারে, এটা অপমানকর। মানে এটা যদি আমার ব্যাটালিয়নে আজকে হতো, তাহলে কমান্ডিং অফিসার যে হতো সে চাকরি ছেড়ে দেবে, যে এইরকম বড় অপমান আর কি আমার, যে খাবারের উপরে হলো। খাবার, শোয়ার জায়গা, থাকার জায়গা, ছুটি, এগুলোতে কাউন্সিলারি গভর্নমেন্ট থেকে আসছে, কাপড় গভর্নমেন্ট থেকে আসছে, যে এগুলোতে কেউ টাচ করে না জওয়ানদের, এবং অনেক রকম ফিডব্যাক চ্যানেল আছে। আমি আপনাকে জানিয়ে রাখি, সত্যি মিথ্যে আমরাও জানি না, কিন্তু এই জওয়ানের সঙ্গে আমরা যোগাযোগ করি টেলিফোনে। তিনি বলেন, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপনি যে পোস্ট করলেন, আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন প্রপার যে স্টেপ গুলো আছে সেগুলো অতিক্রম করেছেন? তিনি বলেন যে না, আমি কমান্ডিং অফিসারকে একাধিকবার জানিয়েছি, কিন্তু আর কাউকে জানাইনি ইত্যাদি। আমি জাস্ট তথ্যের জন্য, হতে পারে উনি ডেসপারেট হচ্ছেন, এবং দিস ইজ অলসো এ মিনস অফ কমিউনিকেশন টুডে। এবং ওই ডেসপারেশনটা, আরেকটা জিনিস বলবো, এইরকম ডিসোলেট লোকেশনে একটা সাইকোলজিক্যাল প্রবলেমও হয়, মানুষ বড় একা ফিল করে, তখন কাকে জানাবো, কি করব। আমি দেখেছি লোকে সুইসাইডও করেছে, ছোট ছোট ব্যাপারে সুইসাইড করেছে, যেগুলো সাধারণ সময় করবে না মানুষ। এটা অক্সিজেনের কমের জন্য হয়, বড় মানুষ নেই, এই আর কিছু দুর্নীতিপরায়ণ লোক এগুলোকে এক্সপেডাইট সুযোগ করে। সমিতা কিছু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ধরনের দুর্নীতি যেটা ব্রিগেডিয়ার শাহ বলছিলেন, অ্যাবসলিউটলি হয়েছে, আগেও এখনো হচ্ছে, কিন্তু সেই জায়গাটায় যেভাবে ও বলল, সেখানটায় কোথাও আমার মনে হচ্ছে যে কোথাও একটা প্রশ্নচিহ্ন আছে। কারণ এখানে যেটা আমি কথা বলে জানলাম ওর কমান্ডিং অফিসারের সঙ্গে বিফোর কামিং হিয়ার, ও রিপোর্ট করেছিল পোস্ট কমান্ডারকে, ও যে পোস্টে আছে, দ্যাট ইজ এ স্টেজিং ক্যাম্প আর অ্যাডমিনিস্ট্রেটিভ বেস, অ্যাডাম বেস বলি আমরা, বিফোর গোয়িং টু দ্য প্লেস লাইক খালসা 1, খালসা 2, সৌজিয়া, যেগুলো 11 থেকে 12,000 ফিট ওপরে। এখানটায় ও বললো যে তখন সিও কে ডেকেছিল, ও বললো যে তুম হামকো কিউ নেই বাতায়া। না না, এটা আমি বলছি আমার ফ্যাক্টটা, এটা যে ছবি তুলেছে সত্যি না মিথ্যে। না না, আমি তারপরে ছবি যখন তুলেছে, আর সেটা তো স্কেল আপ করবে, ছবি যখন তুলেছে, উপরে জানাবে, ছবি যখন তুলেছে তখন তার মধ্যে মিথ্যা তো হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে সেটা ওই লঙ্গরের খাবার কিনা, সেটাও তো ইনভেস্টিগেশনে বেরোবে, ডেফিনেটলি তদন্তে সব পরিষ্কার হয়ে যাবে। আমরা যেখানে উদ্বিগ্ন সেটা হচ্ছে যে ছবিটা সত্যি না মিথ্যে, এটা বিচার করার আগে এই জওয়ানের ব্যাকগ্রাউন্ড, আগে কোনো রকমের তার বিচ্যুতি ঘটেছিল কিনা কর্তব্যে, সেই তথ্যগুলো সামনে এলো। আবার বলছি, সৌভাগ্যের বিষয় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব স্পষ্ট জানিয়েছেন যে কাল বিলম্ব না করে 3 দিনের সময় বিএসএফ কে তিনি দেননি, বলেছেন আগামীকাল বিকেলের মধ্যে রিপোর্ট জমা দিতে।
ये वीडियो डालने के बाद शायद मैं रहूं या ना रहूं, क्योंकि अधिकारियों के बहुत बड़े हाथ है, वो मेरे साथ कुछ भी कर सकते हैं। খাবারের মান নিয়ে চাঞ্চল্যকর অভিযোগের পর নিজের পোস্ট করা ভিডিওতে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব। তার আশঙ্কা এই অপ্রিয় সত্যি জনসমক্ষে আসার মাসুল তাকে গুনতে হতে পারে। আর এই প্রেক্ষাপটে বিএসএফ এর তরফে চাকুরি জীবনে বারবার নিয়ম ভঙ্গ করার অভিযোগ করা হয়েছে তেজ বাহাদুরের বিরুদ্ধে। पास में इसका इनडिसिप्लिन एक्ट रहे हैं, इंटॉक्सिकेशन का, इनसबॉर्डिनेशन का, सुपीरियर के ऊपर जो है फोर्स अप्लाई करने का और उसके ऊपर अपनी बंदूक तानने के, इसका कोर्ट मार्शल 2010 में हुआ था। फैमिली को ध्यान में रखते हुए, बच्चों को ध्यान में रखते हुए इसके ऊपर जो है लीनियंट व्यू लिया गया। সত্যি কি তেজ বাহাদুর এরকম? সত্যিটা জানতে এবিপি আনন্দ পৌঁছেছে হরিয়ানার রেওয়ারিতে বিএসএফ জওয়ানের গ্রামের বাড়িতে। কথা বলেছে তার বাবা মায়ের সঙ্গে। সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। कहते जी खाना हमें पशुओं से सब मिलता है, लेकिन क्या करें, ऑफिसर जो है ना, जब हम उनके लिए कहते हैं तो वो कुछ ना कुछ वो हमारे ऊपर कोई ब्लेम लगा देते हैं। खाना अच्छा नहीं मिलता है, जो पसवान मिलता है ऐसा हमें देता है, खाना नहीं मिलता बिल्कुल भी। हमने तो यही कहा हुआ है। তেজ বাহাদুর নিজেও বলছেন অতীতে তিনি কিছু ভুল করেছেন, শাস্তি পেয়েছেন, কিন্তু সেই সঙ্গে পুরস্কৃতও হয়েছেন। हाँ जी बिल्कुल, आरोप लग चुके हैं, तो जो आरोप लगा रहे उनसे ये भी पूछो ना कि फिर मैं अगर भी ऐसा ही था तो मेरे को अवार्ड भी क्यों दिए गए। 14 बार सम्मानित कर चुका हूँ, एक बार गोल्ड मेडलिस्ट हूँ, मैंने ऑलराउंड बीएसएफ का बेस्ट ऑलराउंड बेस्ट गोल्ड मेडल भी दिया हुआ है। অনেকের প্রশ্ন, তেজ বাহাদুরের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি হলেও তো নিম্নমানের খাবারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আগে তো এই ঘটনার তদন্ত করে দেখা উচিত। সত্যি কি পোড়া রুটি খেয়ে আমাদের জওয়ানদের পাকিস্তানি সেনা ও পাকিস্তানি জঙ্গিদের মোকাবিলা করতে হচ্ছে? मैं अभी सुबह का आपको नाश्ता दिखाता हूँ। ये जले हुए पराठे सिर्फ और चाय का गिलास, और कुछ नहीं, ना अचार, ना जाम, ना बटर, कुछ नहीं, ना प्याज, ना लहसुन, ना कम से कम जीरे का ही तड़का मार दिया करे गुरु। ये दाल में जीरा भी नहीं है, प्याज भी नहीं, लहसुन भी नहीं, कुछ नहीं। ये जो जवान जहां पर है तैनात, वो पोस्ट भी 1 जनवरी से विंटर राशन के अंडर आ गई है, तो हो सकता है कि उस वजह से दिक्कत कुछ आई हो। विंटर स्टॉकिंग में फ्रेश राशन नहीं होता, उसमें टिंड राशन रहता है, तो इस वजह से हो सकता है कि कुछ उसने कमी पाई हो। তেজ বাহাদুর যাদব বর্তমানে পুঞ্চের মন্ডিতে 29 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের এই প্রশাসনিক সদর দপ্তরে সেন্ট্রি ডিউটিতে রয়েছেন। এই এলাকা নিয়ন্ত্রণ রেখার খুব কাছে। হাই অল্টিটিউড ফরওয়ার্ড পোস্টের রাস্তাও এখান দিয়েই যায়। অত্যন্ত স্পর্শকাতর এলাকা হওয়ায় এখানে মোতায়েন বিএসএফ জওয়ানরা সেনার অধীনে কাজ করেন। রেশনও আসে সেনার কাছ থেকেই, কিন্তু রান্নার দায়িত্ব বিএসএফেরই। ये दाल ना इसमें प्याज है, ना लहसुन, अदरक नहीं, कंटिन्यू 10 दिन से यही दाल और ये रोटियां देखिए आप। ये अब आप ही बताइए, यह खाना खा के क्या एक बीएसएफ का जवान 10 घंटे ड्यूटी कर सकता है? খাবারের মান নিয়ে বিএসএফ জওয়ানের এমন চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পর বিএসএফ এর মুখপাত্রের দাবি, বিএসএফ নিজেদের জওয়ানদের কল্যাণের বিষয়ে দায়বদ্ধ। নিয়ন্ত্রণ রেখার মতো এলাকায় জওয়ানদের খাবার নিয়ে অত্যন্ত সতর্ক থাকা হয়। ক্যালোরি মেপে ডায়েট ঠিক করা হয়। প্রাতরাশে সবজি ও আচারের সঙ্গে 2-3টে পরোটা দেওয়া হয়। কখনো কখনো ডিম সেদ্ধ কিংবা অমলেট দেওয়া হয়। দুপুরবেলায় ডাল সবজি রুটি দেওয়া হয়। ডিনারে ডাল সবজি রুটি দেওয়া হয়। কখনো আমিষ খাবারও দেওয়া হয়। কিন্তু বিএসএফ এর মুখপাত্র যে দাবি করছেন তার সঙ্গে বিএসএফ জওয়ান তেজ বাহাদুরের পোস্ট করা ভিডিওর কোনো মিল নেই। এক পক্ষ বলছে ডায়েট ফুড দেওয়া হয়, আরেক তরফের দাবি যে খাবার দেওয়া হয় জওয়ানদের তা মুখে তোলার যোগ্যই নয়। সত্যিটাকে বলছে এবিপি আনন্দ। মহিবাবু, প্রথমে আপনাকে অভিনন্দন, তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তাদের তদন্ত কি হবে, আদৌ হবে কি না, এই নিয়ে প্রচুর সংশয় ছিল। সেই সংশয় উড়িয়ে দিয়ে তদন্তের নির্দেশ হয়েছে। আগামীকাল বিকেলের মধ্যে রাজনাথ সিংহের দপ্তর পরিষ্কার বলেছে রিপোর্ট জমা দিতে হবে, অভিনন্দনযোগ্য। কিন্তু আমি পাশাপাশি আরেকটা প্রশ্ন তুলছি, সেটা হচ্ছে বিএসএফ এর প্রায় 2.5 লক্ষ জওয়ান আছেন, তাদের একটা বিচ্ছিন্ন ঘটনাও যদি এটা হয়, কি বার্তা যাবে? বাংলাদেশে বিডিআর বিদ্রোহের ইনফ্রাস্ট্রাকচারের যে মানে অভাব, এটা অন্যতম কারণ ছিল, আমরা আশঙ্কিত। আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে এই শহরে যখন জাতীয়তাবাদ কথাটা প্রায় ঘৃণ্য হয়ে দাঁড়িয়েছিল, এই 3 দিন আগে একজন ইমাম আমাদের প্রধানমন্ত্রীর নামে কুৎসিত ভাষায় কথা বলেছিল, তা নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি। ফলে এই জওয়ানকেও ধন্যবাদ, তিনি আমাদের মধ্যে একটু জাতীয়তাবাদ জাগ্রত করেছেন। আমরা আমাদের দেশের এই জওয়ানদের নিয়ে ভাবছি। আপনি যে কথাটা বলেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ, যে আমাদের এই জওয়ানদের ব্যাপার কি আছে। এখন আমাদের এই বিশেষ ঘটনাটিকে নিয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব দায়িত্ব নিয়েছেন, আমার মনে হয় যে তাদের তদন্তের জন্য নিশ্চয়ই দেখা উচিত যে কি হচ্ছে না হচ্ছে। তবে এটাও ঘটনা
যে আমাদের পোড়া রুটি আর এই জলের মতো ডাল এ খেয়ে যদি কাউকে 10 দিন থাকতে হয়, সেটাও তো একটা ভিজিলেন্সের অভাব। অবশ্যই সেটা দেখা উচিত। এবং যে প্রশ্নটা আগে আমাদের একজন সেনা আধিকারিক বললেন যে এর মধ্যে দুর্নীতি তো থাকতেই পারে, যে জিনিস আসার কথা ছিল উইন্টার স্টকিং এ হয়তো আসেনি, তার মধ্যে দুর্নীতি থাকতে পারে। এবং এটাও ঘটনা আমাদের, সেটা হচ্ছে একজন ব্যক্তি অভিযোগ করার পর তার এত, মানে আমি বলছি কোট আনকোট কেচ্চা কেলেঙ্কারি বের করা হচ্ছে, আমি বলছি এতই যদি খারাপ, তিনি ডিউটি পেলেন কি করে? তাকে তো বরখাস্ত করা উচিত। কেউ যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে বন্দুক তাক করে, যেটা বললেন আধিকারিক, এবং আইজি ডিআইজি র্যাঙ্কের অফিসাররা বলছেন, তিনি কি করে তারপরে সীমান্তে ডিউটি পান? এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। যা ব্যাকগ্রাউন্ডার বললেন, তো আমি বলছি যে তাকে বরখাস্ত করা উচিত, জেলযোগ্য অপরাধ। এটা তো আপনি ভাবছেন সেনাদের যে নিয়ম কানুন আছে সেই অনুযায়ী ওনারা বললেন যে 2010-এ ওনাকে কোর্ট মার্শাল করা হয়েছিল। ফলে সেনার যা নিয়ম আছে সাবঅর্ডিনেশন করেছেন সেই অনুযায়ী তারা ব্যবহার করবেন। এই ধরনের ছবি পোস্ট করার পর এই ধরনের প্রতিক্রিয়া খুব নিরপেক্ষতা আছে এর মধ্যে। না, নিরপেক্ষতা নেই। যে মানুষটি করছেন তার সম্পর্কে তো লোকে ব্যাকগ্রাউন্ড, আপনারা যেমন তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, তার বাবা মা কিছু বলেছেন, তাকে বিশ্বাসযোগ্য মনে করে আপনারা দেখাচ্ছেন, তেমনি সেনাবাহিনী। আমার তো এটা মনে হচ্ছে যে আমি বলছি যে নোট বাতিলের সিদ্ধান্ত যারা সমর্থন করেন না তারা দেশদ্রোহী, এইটাও কিন্তু উল্টো দিকে হয়। এটা তো উল্টো কথা বলছি। ভিডিও পোস্ট করেছো বাবা তুমি, না ওকে দেশদ্রোহী কিছুই বলা হয়নি। ওকে যারা বলেছেন যে ওনার বিভিন্ন ধরনের ওর বিরুদ্ধে অভিযোগ আছে, একটি মানুষ সম্পর্কে আপনি যেমন জানতে গেছেন ওর গ্রামে, মিলিটারিও ওই মানুষটির সম্পর্কে তাদের রেকর্ড কি আছে জানাচ্ছেন। ফাইন, আমি পার্থপ্রতিম বাবুর কাছে যাব। জাতীয়তাবাদের ধ্বজা ওড়ানোর কথা বলছেন মোহিত বাবু, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলছি না আমরা ওড়াতে চাইনি। যদি মানে এটা জাতীয়তাবাদের প্রচার হয়, আমরা অত্যন্ত লজ্জিত এই অনুষ্ঠান করে। আমি চেয়েছি যে এই অসংখ্য মানুষ, শুধুমাত্র 2.5 লক্ষ বিএসএফ জওয়ান নয়, সমস্ত সেনাবাহিনীর প্রত্যেকটা মানুষ, আপনারা এই ঘটনা দিয়ে জাতীয়তাবাদের ধ্বজা ওড়ানো অত্যন্ত লজ্জার বিষয়। না লজ্জার বিষয় তো, জওয়ান সেটা তিনি খাবার পাচ্ছেন না, সেটা নিয়ে আপনারা জাতীয়তাবাদের রাজনীতি করছেন। জাতীয়তাবাদের রাজনীতি করছেন, আপনারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হলেন, ভদ্রভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সেটা জানান, ধন্যবাদ, অসুবিধা নেই। একটা জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে না যে সত্যি সত্যি দেশের নিরাপত্তা যাদের হাতে বলে আমরা মনে করি, যে তারা কতটা নিরাপদ এই চিত্রটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। ইনফ্যাক্ট যে অডিও ভিজুয়ালগুলো আসছে, এবং যদি বলেন যে প্রদীপের নিচে অন্ধকার, এই চিত্রটা অন্তত তার হচ্ছে রিফ্লেকশন। আর অন্ধকার পার্থবাবু আসে যখন সেনাবাহিনীকে কিংবা যারা আমাদের সুরক্ষায় নিয়োজিত আছেন তাদের রাজনীতিকরণ হয়। সেই রাজনীতিকরণের তীব্র প্রতিবাদ থাকবে এই অনুষ্ঠানেও। দেখুন, দেশ सुख चैन की जिंदगी जी सकता है जब आप जगते हैं। কিন্তু যে জওয়ানদের জন্য আমরা শান্তিতে থাকতে পারি, তাদের কি এটাই প্রাপ্য? এই বাহিনী যখন শত্রু নিধন করে, তখন তো রাজনীতিবিদরা ঝাঁপিয়ে পড়েন কৃতিত্ব নিতে, কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ কৃতিত্ব নিলে তাকে আক্রমণ করতে। সম্প্রতি সার্জিক্যাল স্ট্রাইকের সময়ও যার ব্যতিক্রম হয়নি। अचीवमेंट सेना का है, दृढ़ राजनीतिक इच्छा शक्ति प्रधानमंत्री नरेंद्र मोदी की। সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব নিয়ে বিজেপি সভাপতির এই মন্তব্যকে অনেকেই বাঁকা চোখে দেখেছিলেন, কিন্তু তারপরও সার্জিক্যাল স্ট্রাইকের জন্য অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহের ছবি দিয়ে এই পোস্টার দিয়েছিল উত্তরপ্রদেশ বিজেপি। খোদ প্রধানমন্ত্রীও সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টি এক নয়, একাধিকবার দলীয় জনসভায় তুলে ধরেছেন। पहले कभी हम इजराइल ने ऐसा किया सुनते, लेकिन देश ने देखा कि भारत की सेना भी किसी से कम नहीं है। মোদী অমিত শাহদের গলায় যখন ছিল এই সুর, তখন পিছিয়ে থাকেননি রাহুল গান্ধীও। जो हमारे जवान हैं जम्मू कश्मीर में, जिन्होंने अपना खून दिया है, जिन्होंने हिंदुस्तान के लिए सर्जिकल स्ट्राइक किया है, उनके खून के पीछे आप छुपे हुए हो, उनकी आप दलाली कर रहे हो। এমনকি সেনার জন্য এক পদ এক পেনশন নিয়ে তো কম রাজনীতি হয়নি। মোদী কটাক্ষ করেছেন কংগ্রেসকে। जो सरकार में बैठे थे वो पता भी नहीं था कि है क्या चीज। कुछ लोगों को लगा कि ओआरओपी नहीं आएगा। আবার ক্ষমতায় থাকাকালীন ওআরওপি চালু না করলেও প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যার পর সেই রাহুল গান্ধীরই মন কেঁদে উঠেছে। কার্গিলের শহীদদের পরিবারের জন্য তৈরি আদর্শ আবাসনের একাধিক ঘর দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে নেতাদের বিরুদ্ধে, যার অন্যতম অভিযুক্ত মহারাষ্ট্রের বর্তমান কংগ্রেস সভাপতি অশোক চৌহান। আবার 2002-এ বিজেপি নেতৃত্বাধীন বাজপেয়ী সরকারের আমলে সেনার দেহ বয়ে নিয়ে যাওয়ার জন্য কফিন নিয়েও কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। 2001 সালে বিজেপি সভাপতি বঙ্গারু লক্ষন্ত অস্ত্র ব্যবসায়ী পরিচয় দিয়ে আসা ব্যক্তির থেকেই 1 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন।
সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী ও এমএনএস প্রধান রাজ ঠাকরের বিরুদ্ধে সেনা তহবিলের নামে করণ জোহরের কাছ থেকে 5 কোটি টাকা তোলার অভিযোগ ওঠে। সবটাই নাকি দেশপ্রেম, কিন্তু শত্রুর মুখোমুখি বুক চিতিয়ে যারা সেই দেশকে রক্ষা করেন তাদের কি এটাই প্রাপ্তি? जले हुए पराठे सिर्फ और चाय का गिलास और कुछ नहीं, ना अचार ना जाम ना बटर, कुछ नहीं। এবিপি আনন্দ। পার্থবাবু, এই রাজনীতিকরণ শুধু মানে পোস্ট 2014 নরেন্দ্র মোদী সরকার আসার পরে হয়নি। আমি বলছি আমাদের দেশে মানে বলতে লজ্জা হয়, কংগ্রেসের কেউ থাকলে আমার খুব সুবিধে হতো, আদর্শ আবাসন কেলেঙ্কারি হয়। সেটা হচ্ছে যে কার্গিলে সৈনিকদের আবাসন দেওয়া হবে, সেখানে কংগ্রেসের নেতা মন্ত্রী তাদের আত্মীয় স্বজনরা ঢুকে দখল নিয়েছিলেন। একদমই তাই। এবং সমস্যাটা হচ্ছে যে এই সময়কালে যেটা একটা অ্যাডেড ফিচার বলে আমার মনে হচ্ছে যে আমি সেদিন থেকে একটু আতঙ্কিত হচ্ছিলাম যে পোস্ট অফিসে যেদিন থেকে হরিদ্বারের গঙ্গা জল বিক্রি শুরু হয়েছিল এবং এটা একটা পূর্ণ বিক্রির প্যাকেজ হিসেবে এসছে, এবং এখন দেখবে যে দেশে দেশপ্রেম বিক্রির একটা প্যাকেজ এটা হচ্ছে যে চলছে, এবং এটা একটা মার্কেটিং। এবং এখানে আপনি বলছিলেন না, যদি আপনি দেশপ্রেমিক হন তাহলে এই দেশে থাকবেন সরকারের পক্ষে থাকলে, আদারওয়াইজ আপনি দেশবিরোধী হিসেবে চিহ্নিত হবেন। মুশকিলটা হচ্ছে আরও বড় এই কারণের জন্য যে এই যে দেশপ্রেমের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাদেরকে বেছে নেওয়া হচ্ছে তারা হচ্ছেন এই করুণ আমাদের হচ্ছে যে এই অভাগা সৈনিক যেভাবে তিনি রিয়্যাক্ট করেছেন। আমি বলছি যে দুঃখের জায়গা আরও, আপনি খুব কারেক্টলি বলেছেন যে শুধু তো এই সময় শুরু হয়নি। তাহলে সেনাবাহিনীর অন্দরমহলের খবর যদি আমায় জানতে হয়, সংবাদপত্রের প্রথম পাতায় তাকিয়ে থাকতে হয় কবে একটা সাবমেরিন কেলেঙ্কারি, কবে একটা এরোপ্লেন, কবে একটা পোশাকের কেলেঙ্কারি, কবে কফিন, কবে কামান, এই হচ্ছে চিত্র। আর তার আগে পর্যন্ত আমরা জানতে পারছি না। আজকের এই বেআব্রু করা ঘটনাটা এই ভদ্রলোক তো জেনেই বুঝেই করেছেন যে আমার পরিণতি কি অপেক্ষা করছে। তাহলে যদি এই সত্যতাটাকে আমি প্রাথমিকভাবে কগনিজেন্সে নিই, তাহলে আমি বলবো যে যারা দেশ চালাচ্ছেন তাদের প্রথম বোঝা উচিত দেশপ্রেমের ব্যবসা যদি করতে হয় তার মধ্যে একটা নৈতিকতা থাকে। শুধুমাত্র এই অনৈতিক ঢঙে কেবলমাত্র রাজনীতির প্রভাব বিস্তারের জন্য যে আমি দেশপ্রেমিক আর বাকিরা দেশদ্রোহী, এই আলোচনাটা দেশে বন্ধ হওয়াটা ভালো। আমরা যেন সেই দিকে তাকিয়ে থাকি। আমরা অপেক্ষায় আছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের স্পষ্ট নির্দেশে আগামীকাল বিকেলের মধ্যে রিপোর্ট আসবে যে মারাত্মক ছবি, যে গুরুত্বপূর্ণ ছবি, যে মন ভার করে দেয়া ছবি এই জওয়ান তুলে ধরেছেন সেটা সত্যিই না মিথ্যে। নিঃসন্দেহে যদি মিথ্যে হয় বুকের ভার থেকে অনেকের পাথর নেমে যাবে, যদি সত্যি হয় তাহলে এর পেছনে যারা আছে তাদের যেন কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তার কারণ ওই হিমালয়ের চূড়ান্ত শীতের মধ্যে কিংবা মরুভূমির অসম্ভব গরমের মধ্যে যারা আমরা যাতে নিশ্চিন্তে থাকি সেই ব্যবস্থাটুকু করেন, তাদের জন্য 130 কোটি দেশবাসী অন্তত এইটুকু তাদের উদ্বেগ হওয়াটা স্বাভাবিক। উদ্বেগ হওয়াটা আমার মনে হয় কোনো জাতীয়তাবাদের ব্র্যান্ডিং না করেও অত্যন্ত মানবতামূলক। আমি এই বলে এই অনুষ্ঠান শেষ করব যে এই 1965 সালে যে বিএসএফের বাহিনী তৈরি হয়েছিল, আজ যার সদস্য সংখ্যা কম বেশি 2.5 লক্ষ, নিঃসন্দেহে তাদের ভালো থাকা ওপর আমাদের ভালো থাকা নির্ভর করছে। আমরা যেন সবাই সমস্ত সেনাবাহিনী এবং বিএসএফ জওয়ানদের ভালো থাকাটা সুনিশ্চিত করতে পারি। চারপাশ বরফে ঢাকা, তখনও ওরা কর্তব্যে অবিচল। জলে কাদায় ওঁত পেতে বিপদ, কিন্তু তাতেও ওরা অকুত ভয়। গহন জঙ্গলেও দাপিয়ে বেড়াচ্ছেন ওরা, ধুধু মরুভূমিতেও শুধুই ওরা বিএসএফ। ভারতের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, প্রতিরক্ষার প্রথম স্তর। অর্থাৎ সীমান্ত পেরোতে গেলে শত্রুপক্ষকে ওদের মুখোমুখি হতেই হবে, আর একবার তা হলে কঠিন প্রত্যাঘাত। জওয়ানদের বরাদ্দ খাবারের ভয়াবহ ভিডিও ফুটেজ সামনে এনেছেন যিনি, সেই তেজ বাহাদুরও এই পরিবারেরই একজন সদস্য। যে বাহিনীর জওয়ানরাই দেশ রক্ষায় অক্লান্ত 365 দিন 24 ঘন্টা, সেই 1965 সাল থেকে। পাকিস্তানকে সেবার হারাতে পারলেও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার প্রশ্নে একটা শিক্ষা নিয়েছিল ভারত। সেই সূত্রেই 1965 সালের 1 ডিসেম্বর জন্ম হয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্সের, যে বাহিনীতে এখন পুরুষ মহিলা মিলিয়ে সদস্য সংখ্যা প্রায় 2.5 লক্ষ, যাদের মোটো ডিউটি আনটু ডেথ, অর্থাৎ আমৃত্যু কর্তব্য। এই স্বপ্নবুকে নিয়েই বিএসএফে যোগ দেন এদেশের যুবারা। হাড় ভাঙা পরিশ্রম, কঠোর অনুশাসন। মধ্যপ্রদেশের তেকানপুরের বিএসএফ একাডেমিতে একজন সাধারণ শিক্ষার্থী হয়ে ওঠে পেশাদার সীমান্তরক্ষী, যার কাছে এক এবং একমাত্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেশ। পরিবার, শখ, আহ্লাদ সবই হয়ে যায় গৌণ। যোদ্ধা হয়ে ঝাঁপিয়ে পড়া দেশের সীমান্ত সুরক্ষায়, তা সে ভূপৃষ্ঠ থেকে 6500 ফিট ওপরে হোক কিংবা গুজরাতের সার ক্রিকের মৃত্যু ফাঁদ, থর মরুভূমির 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হোক কিংবা
কাশ্মীরের বরফ রাজ্য। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে যেমন ওদের বাস, তেমনি পাঞ্জাবে প্লাবিত জমিতে সাপের সঙ্গে ওদের হাঁটা চলা। রাতের বাংলাদেশ সীমান্তে আচমকাই ওদের ওপর নেমে আসতে পারে গরু পাচারকারীদের প্রাণঘাতী আক্রমণ। তাও ওরা লড়ে যাচ্ছেন জীবন বাজি রেখে, শত্রুর চোখে চোখ রেখে। এই সব কিছুই ওরা করেন দেশের জন্য, আমাদের জন্য। কিন্তু তাদেরই যদি এরকম খাবার জোটে, সেটা কি লজ্জার নয়? সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ানের ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্নটা থেকেই যাচ্ছে। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাই কা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন।